নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম কথাকৃতির আরেক নতুন পর্বে। কথাকৃতির বেশ কিছু নতুন পর্ব আমরা আমাদের বর্ষিয়ান বিশিষ্ট কবিদের নিয়ে করেছি, তাদের দ্বিতীয় পর্ব হিসেবে করেছি। কারণ এটা আমার বিশ্বাস যে একটা নির্দিষ্ট পর্বে এই কবিদের কবিতাকে বোধহয় আবদ্ধ করা যায় না। যদিও দুটো পর্বও যথেষ্ট নয়, তবুও চেষ্টা করি দুটো পর্বের মধ্যে তাদেরকে তাদের সমস্ত সৃষ্টিশীলতার বিভিন্ন আঙ্গিক গুলোকে আমরা দুটো পর্বের মধ্যে তুলে ধরতে। এমন আরেকজন কবি আজ রয়েছেন আমাদের কথাকৃতির মঞ্চে। রয়েছেন বিশিষ্ট কবি, বর্ষিয়ান কবি শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়। স্বপনদা আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় কবি, যার কলমের একটি বিশেষ দিক হচ্ছে সনেট। বাঁকুড়ার স্বপন বন্দ্যোপাধ্যায় শুধু কবি হিসেবেই নন, সম্পাদক হিসেবেও প্রথিতযশা। নমস্কার স্বপনদা। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে আজকে দ্বিতীয় পর্বে আপনাকে পেয়ে। আমারও ভালো লাগছে। এমনি কথাকৃতি অনুষ্ঠান সম্পর্কে তো আপনি জানেন, বেতার কেন্দ্রিক অনুষ্ঠান। তো আমি সরাসরি যাব আপনার কবিতায়। তার আগে একটু জেনে নেব, আপনি আশা করি আমাদের কথাকৃতির প্রত্যেকটা পর্বই দেখেছেন, মোটামুটি সেগুলো সম্বন্ধে আপনার কেমন লেগেছে? ধরুন, সব পর্ব তো দেখা হয়নি, কিছু কিছু পর্ব আমার দেখা হচ্ছে, শোনা হচ্ছে আর কি। সেটা হচ্ছে কারণে সব পর্বগুলো আমি হয়তো মানে শুনে উঠতে পারিনি, কিন্তু যেগুলো শুনেছি সে ভালো হচ্ছে। তোমাদের রেডিও ফরম্যাটে যে ব্যাপারটা, এটা খুব ভালো। আমরা পুরোনো জায়গায় ফিরে যেতে পারছি আর কি, বুঝছো? হ্যাঁ, এটার মধ্যে একটা আলাদা গন্ধ আছে না? হ্যাঁ, গন্ধ আছে। একসময় তো আমাদের রেডিওই ছিল একমাত্র মিডিয়া, বুঝেছো তো, সেই সময়। ফলে তখন দূরদর্শন আসেনি, ফলে এখনো ভালোই লাগছে তোমাদের পুরোনো সেই স্মৃতিতে ফিরে যাওয়ার ব্যাপারটা আছে আর কি। এটাই আমাদের প্রাপ্তি। আমরা সরাসরি চলে যাব স্বপনদা আপনার কবিতায়। আজকে প্রথম কি কবিতা শোনাবেন? আমি আমার একদম দ্বিতীয় কাব্যগ্রন্থ, 1982 সালে বেরিয়েছিল এটা। আচ্ছা। 70 দশকের পরে, যে 80 দশকে আমার প্রথম বই এটা। হ্যাঁ, 70 দশকে প্রথম বেরিয়েছে, দ্বিতীয় বই হচ্ছে 80 দশকে। আচ্ছা। প্রেমে প্রতিবাদে। আচ্ছা, এটা কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে? এটা সোপান, তখন সোপানের ব্যানারি বইগুলো হতো প্রথম। তখন তো আমরা শুদ্ধ লিখতে এসেছি। আচ্ছা। সেই সময় একটি কবিতা, এটা একটু গল্প প্রধান, মানে স্টোরি ওরিয়েন্টেড কবিতা। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে রাতভর। এখানে কোমল শ্যাওলা, হাত দূরে নীলচোপ অন্ধকার একটা পাথর, গুঁড়ো গুঁড়ো কুয়াশায় ডুবেছে প্রান্তর। রাতভর বর্ষিতে মাছ গাথে মুরুলি মোহন। এই শীতে তার বউ নকশি কাঁথায় জড়সড়, ঠিক পাশে শুয়ে আছে দুধের ছেলেটা। গভীর উতলা ঘুম, নিশাক কখনো শোনে না। সোদা মাটি ফুঁড়ে মাথা তুলছে বিদ্ধান, উতলে ভালোবাসা বুকের গরম। ভিনগায়ে ডাকাত পড়েছে, মাঝ রাতে হই হল্লা, ঢেউ টঙ্কার। উজানের ডিঙিবে লাঠি হাতে উঠে আসছে ক্রুদ্ধ মানুষ। এইখানে সাগর সঙ্গম। লাউডগা ভয়ে ভয়ে উঠেছে মাচায়, গাধোয়া ফর্সা আলোয় ডেকে উঠল ভোরের মোড়ক। লাতা কানি হাতে উঠোনেতে গোবরের ছোপ দেয় ডাগর চোখের লাজুক বধূটি। বাবলা গাছের নিচে পুকুরের ঘাট, ঘুটোর ছাই পাশে মুখ ধুচ্ছে প্রতিবেশী খাদি বষ্টমীয়। এইখানে আক্ষরিক জীবন নেই, বেসামাল পড়ে আছে সুখের আলোক চিত্র আমাদের আবহমণ্ডল। গল্প কেন্দ্রিক এই যে কবিতা, এটা এক সময় আমরা ভীষণ দেখতে পেতাম এবং পড়তেও ভালোবাসতাম, কারণ কবিতার মাধ্যমে একটা সম্পূর্ণ গল্পকে তুলে ধরা নিতান্তই চারটিখানি কথা নয়। আর সব থেকে বড় কথা, যখন এই অক্ষরবৃত্তের মতো একটা দাপুটে ছন্দের মধ্যে সেই গল্পটাকে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হয়। যেমন আমি আরেকটা কবিতা স্বপনদা আপনাকে একটু পড়ে শোনাই। বিবাহ এসেছে কুটুম্ব রাত্রি,
মায়াবী বন্ধন। এসেছে বরেণ্য তিল, ধান দুর্বা প্রজাপতি ঋষি, উলুধ্বনি উঠুক তাহলে। সাজাও নৈবেদ্য থালা, আনো পইতে সিঁদুর কলাই। এসো ওগো পুরুত ঠাকুর, আমাদের ছাদনা তলায়। এসেছে কুটুম্ব রাত্রি, তাকে আজ বরণের পালা। সাজাও রমণী কুল, আমাদের বালিকাকে সাজাও এবার। সে আজ অর্পিত হবে তার প্রিয় পুরুষের কাছে, যার জন্য এই আয়োজন। আপনারই লেখা কবিতা বিবাহ আমি পাঠ করলাম। এর মধ্যেও সেই একটা গল্প, এবং কত সাবলীল ভাবে কবিতাটাকে আপনি এগিয়ে নিয়ে গিয়েছেন। না, আমার কবিতার মধ্যে গল্প রাখার চেষ্টা করি আমি। ছোট কবিতাতেও থাকে, আমার বড় কবিতাতেও সেটা থাকে। আসলে 50-এর দশকের কবিতার মধ্যে সুনীলদার মধ্যেই প্রবণতা ছিল। আর আমি ছিলাম অনেকটাই, মানে যখন লিখতে আসি আর কি, সুনীল শক্তির সঙ্গে বেশি মেলামেশার কারণে সেই সময়টা আর কি এই গল্পধর্মী কবিতাটা আসতো আমার মধ্যে ঢুকে গেল আর কি। ফলে আমি গল্পধর্মী কবিতায় ওই সময় অনেকগুলো লিখেছিলাম, মানে বলতে গেলে প্রত্যেক বইতেই লিখেছি। হ্যাঁ, ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, আমি যে কবিতাটি আপনাদের পাঠ করে শোনালাম, এটি 1993 সালের দেশ পত্রিকায় প্রকাশিত কবি স্বপন বন্দ্যোপাধ্যায়ের কবিতা বিবাহ। আশা করব আপনাদের ভালো লেগেছে, কারণ এত সহজ ভাবেও অক্ষরবৃত্তের মধ্যে থেকেও যে একটা বিবাহ বন্ধনীকে সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়, তুলে ধরা যায়, সেটা বোধহয় এই কবিতার বিশেষত্ব। স্বপনদা, আমি কিন্তু আপনার বেশ কিছু কবিতা আজকে পাঠ করেও শোনাবো। আপনার কণ্ঠে যেমন শুনবো, কিছু কিছু কবিতা শ্রোতা বন্ধুদের আমি আপনার কবিতা কিছু পাঠ করব। তা আপনার দ্বিতীয় কবিতায় যাব। হ্যাঁ, আমার ওই সময় পুরোনো দিকে যাচ্ছি। আমার প্রিয় কাব্যগ্রন্থ জন্মভূমি একাত্তর জনের মাত্র একটি কবিতা, একটু দীর্ঘ, বেশি দীর্ঘ নয়, ওই তোমার 1.5 পৃষ্ঠার মতো আর। আচ্ছা আচ্ছা। হে আমার উত্তরসূরি স্বজন বন্ধুরা, আমি এইখানে রেখে যাচ্ছি জয়ের মুহূর্ত কিছু, নীল শ্রাবণের গল্প, অন্ধকারের ভেতর ছুটে যাওয়া বিশাল প্রান্তর, রুক্ষ করা আমার স্মরণ কণ্ঠে গেয়ে ওঠা রবীন্দ্রসঙ্গীত। দেখো, কবিতা লেখার খাতা কেটে ফেলছে সূক্ষ্ম উই পোকা। স্তূপীকৃত বইগুলি ফ্যাল ফ্যাল তাকিয়ে আছে আমার দিকে, সেখানেও মাকড়সার জাল। আমি এই সব রেখে যাচ্ছি, হে আমার উত্তরসূরি স্বজন বন্ধুরা, যদি পারো সূর্যাস্তের মুখোমুখি দাঁড়িয়ে গোগ্রাসে গিলে ফেলো আমার ক্লান্তি আর স্বপ্নের উজ্জ্বলতাটিকে। তারা বড় অসহায়, তাদের বাড়িতে এখন আলো বাতাস প্রবেশ করে না। আমাদের এই প্রাগৈতিহাসিক শহরটিতে 6টি ঋতু ঠিক ঠিক এখন আসে না। বিশীর্ণ গাছের পাতা ঝরে, লাল মাটির আঁকাবাঁকা পথ কখনো মসৃণ নয়, অথচ উৎসব আছে এখানেও। রাজবাড়ির দুর্গাপুজো, রথযাত্রা, 12 মাসে 13 পার্বণ, খুশিতে উজ্জ্বল হয়ে রোয়াকে রোদ্দুর নামে। তবু এই সারিবদ্ধ বাড়িগুলোর কিছু কিছু দুঃখ বোধ আছে। অজস্র হলুদ পাতার এই শহরে ভিড়, ঠোঁটের রেখার উপর তরল জ্যোৎস্নার এখানে পড়ে না। কিছু একটা হারানোর ব্যথা কাঙাল করেছে যেন বিষ্ণুপুরী ঘরানার সুর। এখানে কবিতা লেখে কয়েকটি তরুণ, বেতারে কাগজে তাদেরও তো কণ্ঠ শোনা যায়। বেকারত্ব নামের এক জন্ডিস ব্যাধি এদের বুক ফালা ফালা করে। উদ্বলা ধরিত্রীর বুকে কেন এ ফাটল? এ প্রশ্নের উত্তর তুমি আমি কখনো পাবো না। ছোট্ট সাঁকোর নিচে কুলকুল বয়ে যাওয়া ওই যে নদীটি, গ্রীষ্মের দুপুরে দেখেছি কার তো দীর্ঘশ্বাসে ভরে থাকে এদেশের মাটি। এই সজ্জিত তৃণভূমি, পল্লীর উঠোন ছুঁয়ে সন্ধ্যের আমার রাত, অনেক অনেক সুখ দুঃখে গড়া সাজানো পৃথিবী, ঠিক যেন কবিতার মুখ। আমি এই সব রেখে যাচ্ছি, হে আমার উত্তরসূরি স্বজন বন্ধুরা, যদি পারো এইখানের শুকনো ডালে বসন্ত ফোটাও। উত্তরসূরির জন্য কবি রেখে যাচ্ছেন তার কবিতা, তার শব্দ,
তার চিন্তা, তার ভাবনা। যে উত্তরসূরি অনেক কিছু পায়নি, যে উত্তরসূরির দালানে রোদ নামে না ভালো করে, পাতা ঝরা বিকেলে যে উত্তরসূরি 6টা ঋতুকে প্রবল ভাবে পায় না, এমন উত্তরসূরির জন্য কবির ভাবনা সারা কবিতায়। আবার এই কবি লিখছেন, কিছুদিন আত্মকথা থাক, পৃথক ভৈরবী বাজুক অনন্তের দাহে, অনুজ্জ্বল বাতি ঘরে স্বপ্ন ধ্যান পাতার বিষাদে, কখনো দেখিনি চেয়ে ভাঙা চাঁদ ডুবে যাচ্ছে একটু একটু করে। বিস্ময় দরজা খুলি, বেজে ওঠে করুণ এসরাজ, পাংশু ছায়ায় ঘিরে রাখে সমস্ত শরীর। কবিতা আত্মচরিত, কবি স্বপন বন্দ্যোপাধ্যায়। দাদা, এই যে কবিতার আঙ্গিকে অনেক কিছু বলে যাওয়া, ছোট ছোট পরিসরে অনেক গভীর বার্তাবহতা, এটাই কিন্তু কবিতার একটা আলাদা রসদ, আলাদা মজা, তাই না? হ্যাঁ, সে তো বটেই, একদমই। কবিতা যেটা থাকবে সেটা হচ্ছে তাৎক্ষণিক অনুভূতি গুলোকে ধরতে হবে। তার ভিতরে অন্তর্গত বিষাদ রয়েছে, উত্তেজনা আছে, হতাশা আছে, ব্যর্থতা আছে, সবটা মিলিয়ে তো একটা কবিতা। সবটা মিলিয়েই কবিতা, এবং সবকিছু বলা হয় না, কিন্তু ভিতরে ভিতরে তার একটা প্রবাহ চলতে থাকে, ঠিক যেন সেই সরস্বতী নদী, অন্তঃসলীলা নদী, যেটা কবিতাও যেন অনেকটা সেরকম। আমরা এখন প্রথম দিকে লিখতে এলাম আর কি, হ্যাঁ হ্যাঁ, তখন আমার মনে হচ্ছিল যে আধুনিকতার নামে দুর্বোধ্যতা একটা এসে যাচ্ছে, বুঝলি তো? দুর্বোধ্যতা এতটা খুব জরুরি নয়, একটু হালকা হবে, কবিতাকে একটু পাঠকের কাছে নিয়ে যেতে হবে। এই জায়গাটা থেকে আমি তখন একটু ভাবনাটাকে পরিবর্তন করেছিলাম, ফলে কবিতা একটা চেঞ্জ এসেছিল আমার মধ্যে। হ্যাঁ, শুরুর দিকে দেখা যাচ্ছে যে 70 দশকে যেসব কবিতা লিখেছিলাম, একটা গভীর কবিতা, সেই জায়গা থেকে আমি নিজে থেকেই সরে এসেছিলাম। সেটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে জানি না, কিন্তু আমি সেই লেখালেখি আনন্দ পেয়েছি। তোমার যে কবিতাগুলো আমি পড়ছি তার মধ্যে দুর্বোধ্যতার কোনো জায়গায় নেই, কবিতাগুলো মোটেও দুর্বোধ্য নয়, অথচ কবিতাগুলো খুব গভীর, অন্তর্নিহিত অর্থটা কিন্তু অনেক গভীর, অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়। তো আমরা তোমার পরের কবিতায় যাব, তার আগে একটা প্রশ্ন দাদা, তুমি প্রথম কবিতা মানে কত বছর বয়সে লিখেছো? আমি তো প্রথম কবিতা লিখলাম তখন ক্লাস 8-এ পড়তে এসে আমার স্কুল ম্যাগাজিনে। আচ্ছা, সেটাই তোমার প্রথম লেখা কবিতা? হ্যাঁ, এবং সেটি আবার রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা। সেটা একটা লাইন মনে পড়ে আর কি, আগুনের রাঙা হলকায় গাঁথা উপ করে আজ বরণ করি, ছন্দে লিখেছিলাম সেই সময়তে। আর বাবাকে দেখিয়েছিলাম, বাবা যেহেতু তখন আমাকে উৎসাহ দিতেন ওই স্কুল ম্যাগাজিনে। এবং স্কুল ম্যাগাজিন বলতে গেলে আমারই উদ্যোগে প্রথম স্কুল ম্যাগাজিন বেরোয়, বিষ্ণুপুর মিশন উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, পত্রিকার নাম দিয়েছিলাম আমি প্রগতি, এবং আমি ছিলাম ছাত্র সম্পাদক। আচ্ছা, তো সেই সময়কার কবিতা ওটা। আচ্ছা দাদা, এই যে তখন স্কুল ম্যাগাজিনে কবিতা বের করতে, ম্যাগাজিন সম্পাদনা করতে, ধীরে ধীরে বড় হয়ে তো সেই কাজটার মধ্যেই রয়েছো, অর্থাৎ এটা কিন্তু তোমার একটা স্বপ্ন চারণ, তুমি যে কাজটা করছো। আমি জানতে চাইবো দাদা, প্রথম কবিতাটা কি একটু শোনা যেতে পারে? আছে না, স্কুল ম্যাগাজিনে কবিতাটা হারিয়ে ফেলেছি, ওই লাইনটা এখনো মাথার মধ্যে করে পত্রিকাটার সন্ধানে করে যাচ্ছি, পাচ্ছি না কোনোভাবেই আর কি, সংগ্রহ করতে পারিনি। আমরা সরাসরি চলে যাবো তোমার একটা কবিতায়, তারপরে আমরা ফিরবো তোমার সাথে কিছু আলোচনায়। আমি একটা অন্য ধরনের কবিতা, এটাও একটু গল্প আছে, গল্প প্রধান কবিতায় পাচ্ছি। কবিতাটির নাম একটি গাঁয়ের গল্প। এই পথ গাঁয়ের ভেতরে গেছে, পাশে পড়বে নদীধার, একটি বাগান বাড়ি সম্পন্ন লোকের। এই যে আকাশ দেখছো, এটা তাঁর। এই যে বাতাস বইছে, তাঁরই নিঃশ্বাস। ওই যে চাঁদটা উঠেছে, ওটা নাকি তাঁর সৃষ্টি, তিনিই বলেন এই সব। তার পূর্বপুরুষ নাকি এই বসতি গড়েছে। ওই গাঁয়ের ভেতরে যাও, সকলকে জিজ্ঞেস করো এ মাটি কাহার, সমস্বরে বলে উঠবে ওই যে রাজার। এর পরেও কোনো প্রশ্ন করা চলে নাকি? ফাঁকি, এ সকলই ফাঁকি বললেও মুখ চাওয়াচাই করে হাসে গ্রামবাসী, বুঝতে পারে না আজও সত্যটা কোথায়।
আমি একটু আগে বলছিলাম শ্রোতা বন্ধুরা যে অল্প পরিসরে বৃহত্তর ভাবনাকে যখন পৌঁছে দেওয়া যায় তখন সে কবিতা কিন্তু সার্থক হয়ে ওঠে। আমরা বারবার কবির কবিতার মধ্যে তার একটা আভাস পাই। কবি স্বপন বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের কথাকৃতিতে আমন্ত্রিত কবি। তার প্রত্যেকটা কবিতাই হয়তো এরকম কিছু গল্প, এরকম কিছু মেসেজ ক্যারি করে। তো আমরা সরাসরি একটা প্রশ্নে যাব। এই সবে চারণ কবি বৈদ্যনাথের জন্মদিন পালিত হলো। চারণ কবি বৈদ্যনাথ, চারণ কবি বাঁকুড়া জেলার গর্ব, বাংলা সাহিত্য সংস্কৃতির গর্ব। তারই সুযোগ্য সন্তান কবি স্বপন বন্দ্যোপাধ্যায়। আজ পুত্রের মুখে, সুযোগ্য পুত্রের মুখে শুনে নেব তার সাথে তার বাবার কিছু সুন্দর মুহূর্তের অভিজ্ঞতা। সাহিত্য সংস্কৃতি কিভাবে এক পুরুষ থেকে আরেক পুরুষে রূপান্তরিত হয়, প্রবাহিত হয়, তার গল্প। স্বপনদা। আসলে চারণ কবি বৈদ্যনাথ একজন এমন মানুষ ছিলেন, এমনই বোহেমিয়ান, অসংসারী, ফলে বাবাকে আমরা খুব বেশি পাইনি, কাছে পাইনি আর কি। তিনি প্রথমার্ধে মানে এরকম ঘটনা খুব কম আছে যিনি কবিতা লেখার অপরাধে যার চাকরি চলে যায়, সেরকম একটা ঘটনা। তিনি তখনকার সময়ে যেহেতু বামপন্থী শিবিরের মানুষ ছিলেন, অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য, ফলে সেই সময়তে সরকার বিরোধী কবিতা লিখেছিলেন। তার জন্য সরকারি চাকরিটি, ভূমি রাজস্ব দপ্তরে চাকরি করতেন, সেই চাকরি চলে গিয়েছিল বাবার। তারপরে সেটা মানে আমি হওয়ার পরের ঘটনা। তারপর থেকে মানুষটি চলে যান কলকাতায়, এবং কলকাতাতে গিয়ে তিনি ছোট বয়স থেকেই নাটক করতে ভালোবাসতেন। নাটকের দল তৈরি করেছিলেন। সেই কলকাতাতে গিয়ে যাত্রা দলে চলে যান এবং বিখ্যাত আর্য অপেরায় ছোট ফণি বড় ফণি এর সাথে অভিনয় করেন। তখন যাত্রা নিয়ে কখনো আসাম চলে যাচ্ছেন, কখনো দার্জিলিং এদিক ওদিক ঘোরাঘুরি করছেন যাত্রা দলে। দুটো দলে ছিলেন, প্রথমের দিকে আর্য অপেরা, পরের দিকে ভান্ডারী অপেরায়। পাশাপাশি ওই সময়তে এবার যেহেতু গণনাট্য আন্দোলনের সঙ্গী ছিলেন, গণনাট্য আন্দোলনের যোগ দিয়ে তখনও তিনি গণনাট্য আন্দোলনকে নিয়ে উত্তরবঙ্গ সফর করছেন, তার স্কোয়াড নিয়ে একটু তার যে কবিতা নিয়ে ছুটছেন। আর পাশাপাশি সেই সময়তে স্বাধীনতা পত্রিকায় সেদিনের জন্য সাংবাদিকতাও করেছেন। স্বাধীনতা পত্রিকায় তখন কলাম লিখতেন, যেমন উত্তরবঙ্গের সাংস্কৃতিক অভিযান নিয়ে ধারাবাহিক কলাম ছিল ওই গণনাট্য সফরে। তো এই জন্য বাইরে কাটানোর ফলে আমরা তখন ছোট, খুব বেশি পাইনি, এবং পাইনি বলে তখন আমাদের খুব কষ্টও গেছে আর কি। বাবার চাকরি চলে যাওয়ার পর আমরা তখন আত্মীয়দের বাড়ি, বিভিন্ন আত্মীয়, কখনো পিসিমশাইদের কাছে, পিসিমার কাছে, মামা বাড়ি, এইভাবে কাটিয়েছি। মানে সেই সময় আমাদের পড়াশোনাতেও ছেদ হয়েছে। আমরা কখনো পিসি বাড়িতে গিয়ে ভর্তি হচ্ছে স্কুলে, সেখানে কিছুদিন থাকলাম, তারপরে আবার মামা বাড়ি চলে আসতাম। এরকম ঘটনাগুলো ঘটেছে। ফলে বাবাকে তখন খুব কমই পেয়েছি আমাদের শৈশবে আর কি। কিশোর বয়সেও আমরা বাবা আবার এলেন, যখন কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে গেল, সেই সময় তো বাবা ফিরে এলেন। ফিরে আসার পর তাকে দেখলাম অন্য রূপে। তিনি তখন একেবারে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছেন, সন্ন্যাস জীবন তাকে দেখছি। তো তিনি এবং তার সন্ন্যাস জীবনে এসেও তিনি যে মানে বাড়িতে স্থিতি হয়েছেন তা নন। তিনি বাড়িতে এসে মন্দির প্রতিষ্ঠা করলেন, কালী মূর্তি প্রতিষ্ঠা করলেন। করার পরেও তিনি কামাখ্যা চলে যাচ্ছেন, কখনো তারাপীঠ চলে যাচ্ছেন, বেশি সময় বাইরেই কাটাচ্ছেন। এইভাবেই কেটেছে। আর তার পাশাপাশি কবিতা নিয়ে তার যে ছোটাছুটি, সে শুরু থেকে কবিতার মধ্যে বলি, রবীন্দ্র শতবর্ষে এই যে এত সাহিত্য সম্মেলন দেখছো না, এই সাহিত্য সম্মেলনের সবচেয়ে বড় কাজটা করেছিলেন আমার বাবা। দীঘাতে প্রথম রবীন্দ্র শতবর্ষ 1961, সেই সময় দীঘায় রবীন্দ্র শতবর্ষে সারা বাংলা সাহিত্য সম্মেলন, সে বিশাল আয়োজন, কে যায়নি, কারা সমস্ত মানে কলকাতাতে জুড়ে এসেছিল। সেই সাহিত্য সম্মেলন করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং আমাদের এই বিটে বাড়িটি বন্ধ করে গিয়েছিল ঋণ শোধ করতে গিয়ে। এই প্রকৃতির মানুষ। আবার কবিতার বই ছাপতে গিয়ে ব্লাড ব্যাংকে কলকাতাতে রক্ত বিক্রি করে মানে বই ছাপছেন। এই ধরনের মানুষ। সাহিত্যে নিবেদিত প্রাণ ছিলেন। নিবেদিত প্রাণ। তো এত স্যাক্রিফাইস সাহিত্যের জন্য আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি। আর কিছুটা ওই নজরুলের তেজ, যে কারণে দ্বিতীয় নজরুল বলা হতো বাবাকে, কখনো কারোর কাছে কম্প্রোমাইজ করেননি, মাথা নয়নি, কোনো দলের কাছে নাই।
ওনার রাজনৈতিক জীবনে উনি বামপন্থী প্রথমের দিকে থাকলেও পরবর্তীকালে তিনি অধ্যাত্ম জীবনে চলে এলো, কিন্তু তিনি তার জায়গাতে মত ছেড়ে, নিজের সততা শুদ্ধতার জায়গা ছেড়ে কখনো যাননি। আর কবিতা তো সবসময়ই রয়েছে, সে শুরু থেকে। তিনি যখন কালী পুজো করছেন তখনও তার সঙ্গে কবিতা, এবং সেই কালী পুজো চলাকালীন এক পাশে কালী পুজো হচ্ছে, অন্য পাশে আমাদের বিষ্ণুপুরে যে কবিতা মেলার যে আয়োজন বাবা করতেন, সেটা বিখ্যাত আয়োজন। সে কলকাতা থেকে কারানা এসছেন, পবিত্র মুখোপাধ্যায় আসছেন, শৈবাল মিত্র আসছেন, নামীয় এইসব লেখকরা সব আসছেন বাবার অনুষ্ঠানে। সেই সময় হয়েই ব্যাপার আর কি। তো এগুলো করেছেন তখন, অর্থাৎ কিন্তু কবিতাকে কখনো ছাড়েননি তিনি। আর কবিতা নিয়েই কাটিয়েছেন, সে তিনি তার রাজনৈতিক জীবনী বলো, বা তার যখন অধ্যাত্ম জীবন হলো, তিনি যখন সন্ন্যাস জীবনে প্রবেশ করলেন, তখনও কবিতা তার সঙ্গে ছিল। আর বাবাকে পাওয়া বলতে ওই মাঝে মাঝে বললাম, আমরা যখন ভর্তি হচ্ছি, বাবা যখন আমরা একটু বড় হয়েছি, ক্লাস 8-এ বিশেষ করে ভর্তি করে দিলেন বাবা, সেই সময়তে এসে তখন বাবাকে একটু পেলাম। আবার কিছুদিন পর তিনি চলে যান। মানে বলা হয় যে অন্যান্য ছেলেমেয়েরা যেমন বাবাকে পায় সব সময়ের জন্য, সেটা আমাদের হয়নি, আমাদের দু ভাই হয়নি। তো আমরা সরাসরি চলে যাই তোমার কবিতায়। আমি আরেকটি কবিতা, এটাও মানে কিছুটা গল্প প্রদান কবিতা। তো দাদা আমি একটু জাস্ট সংযোজন করব, আজকের এই পর্বটা আমরা আজ উৎসর্গ করি বিশিষ্ট কবি চারণ কবি বৈদ্যনাথকে। এখন তোমার কবিতা হবে। আমার কবিতার নাম আমার ছুটির দিনে। আমার ছুটির দিনে ভোরবেলা একটিও কোকিল ডাকেনি, কোনো স্নিগ্ধ নারীকে আমি দেখিনি সেদিন। দেখা হয়নি বন্ধুদের সাথে, গাঁথা হয়নি শব্দের শরীর। চায়ের টেবিলে ঠিক আড্ডাও হলো না। বৃদ্ধ শিক্ষকের সাথে দেখা হলো, তার স্বভাব সুলভ কণ্ঠে জানতে চাইলেন না আমি এখন কেমন রয়েছি। কেউই আজকাল হয়তো কারো খবর রাখে না তেমন। নিজেকে নিয়ে সকলেই কি এরকম ব্যস্ত রয়েছে? প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হলো রুমার বাড়িতে। দরজায় কড়া নাড়তেই মাসিমা এলেন। রুমা তো বেরোলো এই রাহুলের সাথে, তোমাদের কোথায় নাকি বড়সড় আড্ডা আছে আজ। একটু চুপচাপ থেকে আমাকে জানাতে হলো, তাই তো মাসিমা? আমি একদম ভুলেই গিয়েছি, তবে যাই। অথচ আমি জানি আজ কোনো আড্ডা বা আলোচনা সভা নেই। রুমি স্রেফ মিথ্যে কথা বলে রাহুলের সাথে কোথাও সিনেমা গিয়েছে। আমাকে খবরটা দিতে খুব বেশি ক্ষতি হতো কি ওদের? প্রশ্নের পিঠে আরো প্রশ্ন নিয়ে ফিরি। শ্মশানের কাছে যাই, বসি। বসন্তের বিকেলের হাওয়া একা একা শরীরে জড়ায়। দূরে লকলকিয়ে উঠে যাচ্ছে চিতার আগুন। সকলের শেষ বিশ্রাম এভাবে শেষ হয়। আমি জানি ঠিক এই কারণে শ্মশান চত্বরে কোনো বেদনা থাকে না, সব গ্লানি পুড়ে পুড়ে ছাই। একটি ছুটির দিন না পাওয়ার মধ্যেও দিয়েছে এই স্থির সত্যটুকু। পুরো কবিতাটার মধ্যে গল্পটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা জেনে নিতে পারি, ধরে ফেলতে পারি। বসন্ত বিকেলের হাওয়া, যখন এই কবিতার যিনি বক্তা তিনি একা একাই গায়ে জড়ান, তখন কোথা থেকে এক করুণ বিষাদ ভেসে আসে। বক্তা জানেন তার প্রেয়সী কোথায়, কিন্তু সেখান থেকেই এই বিষাদ আর এই কবিতা। আমরা আজকের এই পর্ব বিশিষ্ট কবি চারণ কবি বৈদ্যনাথকে উৎসর্গ করেছি। যে ভাষায় উচ্চারিত ঠাকুরের কথামৃত, সে ভাষা মাতৃ সুধা, মিটে যায় মনের ক্ষুধা। চারণ কবিরই বলা। আমরা চারণ কবির সম্বন্ধে শুনেও নিয়েছি বিশিষ্ট কবি স্বপন বন্দ্যোপাধ্যায়ের থেকে, তার সুযোগ্য সন্তানের মুখ থেকে। আমরা তার কিছু কবিতাও শুনবো স্বপনদার মুখ থেকে। স্বপনদা, এখন কি একটু শোনা যেতে পারে একটা কবিতা চারণ কবির? আচ্ছা, তোমার একটা বই আমি পড়েছি, শাশ্বতী, ফিরে এসো সমর্পণ, খুব ভালো লেগেছে বইটা। তো মানে তুমি আগে পড়ো না, তোমার একটা কবিতা শুনি ওই বই থেকে। খুব ভালো লাগার কবিতা আছে অনেকগুলো। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। তারপরে দাদা তাহলে চারণ কবির কবিতায় যাবো, তারপরে আবার তোমার কবিতায় ফিরবো। হ্যাঁ, আচ্ছা, আমি ফিরে এসো সমর্পণ শিরোনামের কবিতাটি শোনাচ্ছি। প্রথম কবিতাটা ভালো, ভালো কবিতা ওটা। তবু
তবুও মাছের মতো খাবি খেতে খেতে বেঁচে আছি। বেঁচে আছি ডানা মেলে, উড়ে যাচ্ছি আকাশের দিকে। অতৃপ্ত দুর্লভ যা, তাকে ছুঁয়ে স্থিত হব বলে বেঁচে আছি নির্বিকার মাছেদের মতো অভিনয়ে। আয়নায় দেখছি মুখ, মোহ দিয়ে আঁকা বলি রেখা। পুরু হতে হতে মেঘ আলোকেও ঢেকে দিতে পারে। রেখা ধরে ছুটে গেলে নীল ঢেউ, কালো কালো ধোঁয়া। সমর্পণ বেঁধে রাখে রোজকার ডাল ভাত রুটি। মোহকাল কেটে গেলে পরাধীন ব্যথার গভীরে ফিরে এসো সমর্পণ নির্বিকার মাছেদের ভিড়ে। খুব সুন্দর কবিতা। এটি তোমার গ্রন্থের প্রথম কবিতা। প্রথম কবিতা। হ্যাঁ, খুব সুন্দর। তোমার কিছু সিরিজ কবিতা আছে এই বইতে, আমি পড়েছি। হ্যাঁ হ্যাঁ, ভালো লেগেছে। এবং প্রত্যেকটা সিরিজ কবিতাই গল্পটাকে বহন করে আর কি। দাদা, আমরা তোমার মুখে একটু চারণ কবির দুটো কবিতা শুনবো, তারপরে আবার তোমার কবিতায় ফিরবো। চারণ কবি পদ্ধতিতে একটি কবিতা হচ্ছে তুই আমি আরো পাঁচজন। আচ্ছা, কবিতার নাম। এটা কবির যে রূপশালী মেয়ে কাব্যগ্রন্থ, খুবই বিখ্যাত কাব্যগ্রন্থ সেই সময় 50-এর দশক, সেই বই থেকে। কি নিয়ে বাঁচবি তুই, সব তোর ভেসে গেছে বানে। মনের ময়নাটাকে চুরি করলো রাক্ষসী সতীন। কাকে আর ভালোবাসবি একা একা ফুলের বাগানে। গহন অরণ্যে আজ ছুটে মরছে প্রাণের হরিণ। দর্পণে দেখবি মুখ, কিন্তু তাও ভেঙে কুচি কুচি। কোন মুখে কথা বলবি, ভাষা নেই তোর অভিধানে। আঙুর ফলের স্পৃহা, কিন্তু মুখে জ্বরের অরুচি। কি দিয়ে যে ঘর বাঁধবি, তোর কথা ভগবানই জানে। পুকুরে এক হাঁটু জল, ডুবে মরবি, কলসি নেই কাছে। কেমনে বা বিষ গিলবি, অঙ্গ জ্বালা বেদনার বিষে। কোথায় বাড়াবি পা, চৌদিকে অথই খাদ আছে। তবুও নিশ্চিত তুই বেঁচে উঠবি চোখের নিমিষে। কেননা গোলাপ বনে কাঁটার যন্ত্রণা নিয়ে বুকে দাঁড়াতে প্রস্তুত তুই কোনো এক আগুনের মুখে। উনিও দেখো কবিতার মধ্যে কিন্তু একটা গল্পকেই প্রাধান্য দিলেন। হ্যাঁ, গল্প ছিল। এটা একটা সনেট, এটাও কবির একটা সনেট। হ্যাঁ, পরের কবিতায় যাব। পরে একটা কবিতার নাম কানামাছি। আমাকে তুই কেমন করে ছবি, দু চোখে তোর কানামাছির ভুভো। দুরন্ত এক ঘোড়ার পিঠে চড়ে আর কতকাল দাঁড়িয়ে আমি রব। বুকের বোতাম এবার দেনা খুলে, হৃদয়টাকে হাওয়ায় এনে দেনা। ছড়িয়ে দে তুই ভালোবাসার করি, আমি যে তোর চিরকালের কেনা। সকাল থেকে দুপুর কেটে গেছে, বিকেল গেল, সন্ধে যাব। ঠাকুমায়ের শোলক গেছে থেমে, এখন কি তোর স্পর্শ কিছু পাবো। চোখের বাঁধন মনের বাঁধন খুলে, বুকের বাঁধন আলগা করে দেনা। পরন্ত এক যুগের যাতনাতে চুকিয়ে দে তুই ভালোবাসার দেনা। আকাশ থেকে মাটিতে আয় নেমে, শঙ্খচিলের শুভ্র ডানায় চড়ে। জীবন জুড়ে চরম জটিলতা, হৃদয়টা আজ বড়ই যে নড় পড়ে। আমাকে তুই কেমন করে ছুবি, দু চোখ যে তোর রুমাল দিয়ে বাঁধা। বাঁধন খুলে আগল ভেঙে দিয়ে ঘুচিয়ে দে তুই কালিদাসের ধাঁধা। দারুণ দারুণ। যেমন ছন্দের মাধুর্য, তেমনি কবিতার বহমানতা। আমরা চলে যাব তোমার কবিতায়। আমরা শুনবো তোমার কিছু কবিতা, এবং যদি সম্ভব হয় একটু সনেট শুনবো। আমার নতুন যে কাব্যগ্রন্থটা বেরিয়েছে পরিগুচ্ছ কবিতা, এতে 6টি সনেট আছে আর কি। আমি কয়েকটা শোনাচ্ছি। আচ্ছা। কবিতার নাম মর্মমূল। আচ্ছা। পেজেছে বসন্ত গান, উড়েছে আবির বুকে ঢেউ। বাসন্তী শাড়ির ভাঁজে লুকোনো আবেগ ডাকে কেউ। যাব নাকি মর্মমূলে তার, খুলবো বন্ধ সিন্ধুক। যে যাই বলে বলুক, কেউ নয় তেমন নিন্দুক। পোড়াবে না মুখেই, ঢালবে না ঘিয়ের বোতল।
চলো যমুনায় যায়, হয়নি কিছুটা শীতল, ভরা জ্যোৎস্না ধরা দেবে, বাজবে কাঁকুনের ঋণী, বলে উঠবে সকলে চিনি, তাকে চিনি, অবশ্যই চিনি। এমন আলোর রেখা, স্মরণীয় চোখের কাজল, কবেই পড়েছি প্রেমে, খুঁজে খুঁজে হয়েছি পাগল। পদ্মে থাকে অবিরত, চেনা যায় গদ্যে অতি দূর, রাখালি বাঁশির মধ্যে বাঁধা আছে তার সেই সুর। সেদিকেই বাসা বাঁধে কালো কালো মৌমাছির চাক, অনন্ত যৌবন পাখি আমাকে সেদিকে নিয়ে যাক। অনন্ত যৌবন পাখি আমাকে সেদিকে নিয়ে যা। সনেটের এক অদ্ভুত মজা আছে। সনেটের ভিতরের যে বক্তব্য, সমস্ত বক্তব্যটা শেষ দু লাইনে পরিব্যাপ্ত হয়ে থাকে। কবির পরবর্তী কবিতায় যাব। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সাথে কথাকৃতির মঞ্চে রয়েছেন বিশিষ্ট বর্ষিয়ান কবি শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তাহলে আরেকটা সনেট শোনাই। হ্যাঁ, সনেট। কবিতার নাম বিষাদ সিন্ধু। দহনের বিষাদ ঢালে, ঢালে বিষ বাষ্পের ফেনা, এই চোখ এই মূর্তি উষাকালে আমার অচেনা। কিম্ভূত সময় যেন চারপাশে দেখি তার ছায়া, লোল জিহ্বা মেলে ধরে সব্যগ্রাসী ভ্রান্তিময় মায়া। কোথায় আলোর চিহ্ন, কোথা মুক্তি শব্দময় প্রেম, আমার হারিয়ে ফেলা সব স্মৃতি তোমায় দিলেন। রেখে দাও চক্ষু ধারে, রাখো শিরে আধে কপালে, এমন ছিন্নমালা কেন যে তুমি আমায় পড়ালে। এ দেবী বিষাদ সিন্ধু, এইভাবে ডাকো না কো আর, পালাবার পথ দাও ডেকো না কো অন্তরে আবার। সম্মুখে অনেক যুদ্ধ, বহু পথ পেরোনোর ডাক, ভেঙে দিয়ে মনোরথ আর তুমি করো না অবাক। তাহলেই বৃষ্টি জন্ম, ঢেকে যাবে শরীরই শ্মশান, এ জীবনের সব কিছু ধুলায় ধূসর হবে ম্লান। অসাধারণ। আমরা তোমার পরের কবিতায় যাব। এখন কি সনেট শুনতে চাইছো নাকি অন্য কবিতায় যাব? আর একটা অন্তত সনেট হোক দাদা। আচ্ছা, একটা সনেট শোনাই। হ্যাঁ। কবিতার নাম ঘূর্ণিচক্র। ভূর্যপত্রে বাঁধা মেঘ, বাঁধা তার অন্তরের আয়ু, কোথায় বিকল্প বলো ক্ষত চিহ্নে অবরুদ্ধ স্নায়ু। বিবেক দংশনে মাটি হারাচ্ছে সবুজের গান, নদীতেও হাঁটু জল, এই তবে কোথায় এলাম। বদ্ধভূমে সাক্ষী রোধ, সাক্ষী যত ধর্ম ক্রোধ গ্লানি, মুখ ঢাকে শ্যাওলায় পাথরের অগ্নিময় বাণী। হা দুঃখ বাধা শোক, এ কেমন ললাট লিখন, ঘূর্ণিচক্রে ঘুরে মরে অযাচিত জীবন এমন। আলস্যে পৃথিবী দুলছে, দোলে দূরের গ্রহ তারা, নেশাগ্রস্ত অন্ধকার আমাদের করে মাতৃহারা। কোটেনি শতাব্দী ফুল, তারও আগে মাঝ পথে লয়, করেছে দেহের ফুটো সর্বব্যাপী জীবনের ক্ষয়। আগমনী গান নেই, এলো ওই প্রলয় নাচন, খুব কাছে দেখা যায় তার ঢেউ ক্ষুধার মাতন। একদম যেন আমাদের শেষ দুটো লাইনে আমাদের বর্তমান পরিস্থিতিটাও আমরা খুঁজে পাই। আগমনী গান নেই, আমরা ক্ষুধায় মেতে উঠছি। এক আগমনীর উপরে যত ক্ষুধার নিবৃত্তি, এবছর বোধ হয় সেটাই সব থেকে বড় ভাবনা। আমরা কবির এবারে অন্য স্বাদের কবিতায় যাব। তিনটে সনেট আমরা শুনলাম, এবার যাব অন্য স্বাদের কবিতায়। কবিতার নাম স্মৃতি বিস্মৃতি। আচ্ছা। সুধন্যর বাড়ি যাওয়া হয়নি কত কাল, মাঝে মাঝে মনে পড়ে মাসিমার সস্নেহ আদর। অদ্ভুত রন্ধন শিল্পী তিনি, সেই কবে খেয়েছি তার হাতের লাউ চিংড়ি শুক্তোর ঝোল। এখনো জিভেতে সেই স্বাদ টের পায় মাঝে মাঝে। মাঝে মাঝে উঁকি দেয় খুব মিষ্টি মিতালির মুখ, সুধন্যর ছোট বোন। দাদার বন্ধুটির প্রেমে হাবুডুবু, স্রেফ দুদিনেই।
তখনও রাস্তায় ঘোরা আমি এক চূড়ান্ত বেকার। কিভাবে সামলাই সেই প্রেম, কিভাবে বোঝাই মিতালিকে, এখন মূল্য নেই এই আবেগের। তারপর বহু বছর গড়িয়ে সুবর্ণ চাকরি নিয়ে ত্রিপুরায় আমিও ছিলাম। ফলত দেখা সাক্ষাৎ নেই দুজনেই, ইতিমধ্যেই যে যার সংসারী। অনেক বছর পরে কলকাতায় ফিরে এসে শুনি মিতালির মেয়ে বড়, পাত্র খোঁজা হচ্ছে এখন। আমার ছেলেটি সদ্য পাটনায় চাকরি পেয়ে গেছে। সুবর্ণকে বলবো নাকি তোর ভাগ্নি বউ হোক আমার ছেলে? বাহ, কি অসাধারণ একটা গল্প! পুরো কবিতাটা ছবির মতো আমরা দেখতে পাই। গল্পটা কত সহজ সরল ভাবে গল্পটাকে কবিতার আঙ্গিকে লেখা হয়েছে। আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্বে শেষ সময় চলে এসেছি। জানি তৃপ্ত হয় না, কিন্তু আমাদের কোথাও একটা গিয়ে থামতে হয়, তারপর ডুব দিতে হয় কবিতায়। তো আমরা আজ কবির কণ্ঠে আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটা শুনবো। এরপর আবার অপেক্ষা, কবি আমাদের মধ্যে ফিরে আসবেন অবশ্যই এই অনুষ্ঠানে। শেষ কবিতা গুপ্ত কথা। গুপ্ত কথা। রান্নাঘরে রোদের দেয়াল মানায় না আর, মানায় না আর তোমার চোখের দুষ্টুকানি, মানায় না রং সবজি প্রতিম শাড়ির আঁচল। ভেবে দেখো বয়স এখন ঊর্ধ্বগামী। রান্নাঘরে রোদের দেয়াল যখন ছিল তখন তুমি কামুক নারী। বৃষ্টি হলে সেই নারীকে এখন কি আর ধরতে পারি? অতএব থাক রোদের দেয়াল, এখন খুঁজি শান্ত ছায়া। এই কথাতে রাগ করেছে বন্ধু আমার গুপ্ত ভায়া। বাহ, এই তো মাত্রাবৃত্তের কবিতা। একদম হ্যাঁ, মাত্রাবৃত্তের কবিতা। মাত্রাবৃত্তের এই যে ছমাত্রার যে চলনটা খুব সুন্দর লাগে কবিতায়। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। যেতে যেতে কবি স্বপন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে নেব তার কিছু কথা আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। স্বপনদা, এই অনুষ্ঠানটি শ্রোতারা অনেকে শুনছেন, আমরা দেখতে পাচ্ছি ভালো হচ্ছে। বিশেষ করে শাশ্বতীর সুন্দর সঞ্চালনায়। শাশ্বতী যেহেতু নিজেও কবি, আমি যখনই সময় পাই তখনই দেখি। আপনারাও নিশ্চয়ই শুনছেন। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কবিতা নানাভাবে এখন লেখা হচ্ছে। কবিতা তো মানে আমি যেরকম লিখলাম আরেকজন তো সেভাবে লিখবে না, বিভিন্ন জন বিভিন্ন রকমের কবিতা লিখবে, সেটা চাই আরো নতুন নতুন কবিরা আসুক। এই অনুষ্ঠানটিতে শাশ্বতীর কাছে আমার একটাই আবেদন রইল, সেটা হচ্ছে নতুনদের নিয়ে এসো। নতুন মুখ যারা নতুন লিখতে আসছে, ভালো লিখছে, তাদেরকে আরো বেশি করে নিয়ে এসো। আমি নিশ্চয়ই মনে রাখবো দাদা। অবশ্যই আমি নতুনদের নিয়ে কাজ করবো, যাদের কলম বলিষ্ঠ কিন্তু যারা আড়ালে রয়েছে আমি অবশ্যই তাদেরকে নিয়ে আসবো আমার এই অনুষ্ঠানে। প্রণাম নিও দাদা, খুব ভালো থেকো। তুমি ভালো থেকো, খুব ভালো লাগলো তোমাদের অনুষ্ঠানের সময়। নমস্কার।